টোপ ফেলে দাদাকে গেঁথেছে। কি বলবো শিবরাম বাবু, আপনি ত্রিকালদর্শী। ঠিকই ধরেছেন আপনি মশাই। একবার যখন বড়শিতে গেঁথেছে, এবার রশি দিয়ে কেটে কুটে চাকলা চাকলা করবে, তারপর কড়ায় ফেলে হাড় ভাজা ভাজা করে ছেঁকে তোলে কিনা কে জানে। দাদার হাড় মাস ভাজা ভাজা করে চিবিয়ে খাবে, নির্ঘাত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ছি হর্ষবর্ধনের পথোদ্দশা। লেখক শিবরাম চক্রবর্তী। তোফা খানা পিনায় রবিবারের দিনটা খাসা কাটানো যাবে আশা করে হর্ষবর্ধনের আস্তানায় হাজির হলাম। গিয়ে দেখি কি, তিনি গোমড়া মুখ নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন। এ কি, মাথায় হাত দিয়ে বসে কেন? তার উপর নিজের মাথায় হাত বোলাচ্ছেন আবার। আমি বললাম, একটু অবাক হই। বড় লোকদের মাথা জানি তো পরলোকরাই হাত বুলিয়ে থাকে। পরলোক? হ্যাঁ, মানে অপর লোকরা, যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারাই এসে মাথায় হাত বুলিয়ে টাকা কড়ি নিয়ে কেটে পড়ে। একজন অবশ্যই সকালে এসেছিলেন, মাথায় হাত বোলাবার জন্যে কিনা জানি না, তিনি জানালেন। তবে তাকে পরলোক বলা যায় কিনা ঠিক ব্যাকরণে ভুল হয়, আবার পরিলোক বলতেও বাধে। বয়সকালে কদাচ পড়েছিলেন কিনা কে জানে, কিন্তু এখন তিনি বেশ পরিণত বয়সী। কী জন্যে এসেছিলেন তিনি? ভদ্রমহিলা বললেন যে এই এলাকায় শিশুদের জন্য তিনি একটা কিন্ডারগার্টেন স্কুল খুলতে চান। সেই স্কুলের উদ্বোধন সভার পৌরোহিত্য করবার জন্য বলেছিলেন আমায়। পৌরোহিত্য? সে তো পৌরপিতাদের কাজ মশাই, তাদের দায়িত্ব। এ ব্যাপারে আমি আপনি কেন? আমিও বলেছিলাম সেই কথা। বলেছিলাম যে পৌর শিশুদের তো পৌরপিতারাই যথার্থ অভিভাবক। তা তিনি শুনছেন না, বলছেন যে পৌরপিতাদের কাউকে পাওয়া যাচ্ছে না, তারা সবাই ভারী ব্যস্ত এখন, আপনাকেই উদ্বোধন সভার পুরোহিত হতে হবে। তা আপনি কি বললেন? বললাম যে আপনার স্কুলের যদি হিত করার কিছু থাকে, মাস্টারি টাস্টারি, আমার দ্বারা হবার নয়। সেসব বাদ দিয়ে যদি টাকা কড়ি নিয়ে হিত চেষ্টায় আমি কোনো সাহায্য করতে পারি, তা আমি পুরোপুরিই করব। কিন্তু আপনার ওই পুরোহিত হতে পারবো না। টাকা কড়ি দেবেন সে আর বেশি কথা কি, তা আমরা ভালো রকম জানি, আর তা নেবও আমরা। তবু কিন্তু আমাদের স্কুলের উদ্বোধন সভার পুরোহিত হতেই হবে আপনাকে, তিনি জানালেন। তারপর আপনি কি বললেন? আমি পুরুত হব কি করে? বামুন নই, মন্তর ফন্তর কিছুই জানি নে। বলেছি আমি, বলতে গেছি, কিন্তু উনি সে কথা কানেই তুললেন না। বললেন মন্তর ফন্তর কিছু নেই, শুধু উদ্বোধনী ভাষণ দিলেই হবে। ভাষণ? তাই তো বললেন। অবশ্যই ভাষণের অভিজ্ঞতা আমার কাছে খুব। কৈশোরকালে আর জোয়ান বয়সে অনেক ঠাকুর ভাষণ দিয়েছি। দেদার দুর্গা প্রতিমা আর সরস্বতী ঠাকুর কাঁধে করে বই নিয়ে নদীর জলে ডুবিয়ে দিয়ে এসেছি। কিন্তু এই বুড়ো বয়সে ওইসব কাজ এই বেতকাদে আর পোষাবে না মশাই। দেখুন দেখি কি ফ্যাসাদ। না না, সেসব কিছু না, আমি অভয় দিলাম। ভাষণ নয়, ভাষণ। উনি ভাষণের কথাই বলেছেন, তার মানে শুধু বক্তৃতা দিতে হবে আপনাকে, ভয় পাবার কিছু নেই। কিন্তু উনি সত্যি ভয় খান এবার। ও বাবা, বক্তৃতা? তাহলেই আমি গিয়েছি। দুটো কথা গুছিয়ে বলতে পারি না, আমি দেবো ভাষণের বক্তৃতা। তাহলেই হয়েছে। আমি বরং আজ রাত্রেই গাঁয়ে ফিরে যাই, আমাদের সেই আসামের জঙ্গলে গাছের ডালে চেপে লুকিয়ে বসে থাকি গে। ভাষণ দিতে পৌরপিতাদের পাওয়া যাচ্ছে না, আশ্চর্য। আমি অবাক হই। ওরা সব গলাবাজি করার জন্য পা বাড়িয়ে থাকেন বলে শুনি, আর
তার ছুতো খুঁজে বেড়ান সবসময়, আর তাড়াতাড়ি নাকি পাওয়া যাচ্ছে না। একজনকে না পাওয়া গেলেও আরেকজনকে যেত নিশ্চয়ই। পৌরপিতা আবার পাওয়া যায় না খুঁজলে পড়ে। পাশেই বসেছিল তস্য ভ্রাতা শ্রীমান গোবর্ধন, সে টিপ্পনি কাটল, পৌরপিতা তো ঘরে ঘরেই। ঘরে ঘরেই পৌরপিতা? আমার চমক লাগে ওর কথায়। যতই হোক পৌরপিতারা এতটা অবিরল নয় বোধ হয়। নেই? ঘরে ঘরে ছেলেপুলে নেই কি? যেখানে ছেলেপুলে আছে সেইখানেই তাদের পিতাটিতাও রয়েছে। আর তারা বেশিরভাগই বলতে গেলে পৌরদশায় এখন। জোয়ান বয়সে বিয়ে করলেও ছেলেপুলে হতে হতে প্রায় সবাই বুড়িয়ে যায়, যায় না? বুড়ো না হলেও পৌর তো হতেই হয়, হয় না? সে বলে, খুঁজুন না, প্রায় বাড়িতেই আপনি এক আধটা ওই পৌর পিতা পেয়ে যাবেন। তোমার একটু ভুল হচ্ছে ভাইয়া। বাধ্য হয়ে তখন আমায় বলতে হয়, এ পৌর সেই প্রৌঢ় নয়, এই পৌর হলো গিয়ে পুরো থেকে। তোমার সেই নারকেলের পুরো নয় কিন্তু, যে পুরো মানে হচ্ছে শহর, সেই পুরো শব্দ থেকেই এসেছে এই পৌর। পৌর পিতা মানে শহরের পিতা, পিতা মানে কিনা অভিভাবক। পুরো থেকে এসেছে পৌর বলছেন আপনি? দুই ভাই বেশ বিস্মিত। থেকে শিশুরা এসেছে মায়ের পেট থেকে? থামো থামো, আর এগোতে হবে না, বোঝা গেছে। ওকে থামাতে হয়, কেননা কিসের থেকে কি আসে গোয়ার গোবর্ধনের তো আর কোনো জ্ঞানগম্যি নেই। মাঝপথেই তাই ওকে নিরস্ত করি। তা আমি প্রৌঢ় হয়েছি ঠিকই, হর্ষবর্ধন জানান, কিন্তু পিতা তো হতে পারিনি মশাই। আমি ঠিক প্রৌঢ় পিতা তো নই। কি করি বলুন তো এখন? কিচ্ছু করবার নেই। বর্ষি অসির খপ্পরে যখন পড়েছেন, ছাড়ার নেই আপনার, পাকড়ে যাবে ঠিক। বর্ষি অসি না কি বললেন? তিনি সুধান। বর্ষি অসি যা বলেছেন গোবরা কিন্তু বুঝে নিয়েছে। হ্যাঁ, বর্ষি অসি বটে। বর্ষির মতন টোপ ফেলে দাদাকে গেঁথেছে। কি বলবো শিবরাম বাবু, আপনি ত্রিকালদর্শী। ঠিকই ধরেছেন আপনি মশাই। একবার যখন বর্ষিতে গেঁথেছে, এবার রশি দিয়ে কেটে কুটে চাকলা চাকলা করবে, তারপর কড়ায় ফেলে হাড় ভাজা ভাজা করে ছেঁকে তোলে কিনা কে জানে। দাদার হাড় মাস ভাজা ভাজা করে চিবিয়ে খাবে, নির্ঘাত। না না, ওসব কথা নয়। আমাকে গাথা টাথা কারো কম্য না। তবে কি না, এটা স্কুলের ব্যাপার তো। স্কুল পাঠশালাকে আমার ভারী ভয় মশাই, সেই ছেলেবেলার থেকেই। কেন, ভয়টা কিসের? স্কুলটার ওই হেডমাস্টার নেই নাকি লেডি প্রিন্সিপাল কি বললো যেন, যদি আমায় তার স্কুলে ভর্তি করে নেয়। পড়াশোনায় আমার ভারী ভয় মশাই। এ বয়সে আবার কেচে গন্ডুস করে বেঞ্চির উপর দাঁড়ানো আমার সইবে না। পায়ে আমার বাত রয়েছে জানেন, গেটে বাত নাকি? মুখে আমার কোনো বাত নেই মশাই। বক্তৃতা টক্তৃতা করতে পারি না তা ঠিক, কিন্তু পায়ে বাত আছে দস্তুর মতো, বেশ বাত। বাতচিতি বলতে পারেন একরকম। চাগার দিলে তক্ষুনি বিছানায় গিয়ে চিত হয়ে পড়তে হয় আমায়। তা হোক, তাহলে আমারও মনে হয় ওই বর্ষিয়াসী মহিলার পাল্লায় পড়ে, মানে উনি যদি সত্যিই আপনাকে তার স্কুলে ভর্তি করে নেন, সেটা আপনার পক্ষে ভালোই হবে, সাপে বর হবে আপনার। রক্ষে করুন মশাই, অত ভালোই কাজ নেই আর। স্কুল পাঠশালার ত্রিসীমানায় আমি আর যেতে চাইনি। কেন, আপনি কি স্কুল পাঠশালা মুখ হননি নাকি কখনো? হব না কেন, হতে হয়েছিল। পড়েছিলাম দিন কত গৌহাটির এক প্রাইমারি স্কুলে, তবে বেশি দিন না। তাই থেকেই আমার এই অভিজ্ঞতা। আহা, শেষ পর্যন্ত যদি পড়তেন, দু একটা পাশ করে বেরোতেন যদি, তাহলে আজ আরও কত বেশি উন্নতি করতে পারতেন আপনি। ওর জন্য আমার দুঃখ হয়। হ্যাঁ, পাশ করতে পারলে ধাঙ্গড়ের সর্দার হতে পারতাম আজ। ধাঙ্গড়ের সর্দার?
হ্যাঁ, তাই হতাম তো। বাবা তার বন্ধুকে ধরে গোড়ায় আমায় গৌহাটির মিউনিসিপ্যালিটিতে ঢুকিয়ে দিয়েছিল। লেখাপড়া কিচ্ছু শিখিনি, কেবল টিপসই করতে জানি, সেই জন্যে আর কি চাকরি হবে। ধাঙ্গড়ের কাজ জুটেছিল একটা। তবে বন্ধুর ছেলে বলে মিউনিসিপ্যালি কর্তা আমাকে খুব নোংরা কাজ করতে দেননি। ময়লা তুলতে হতো না আমায়, ময়লা ফেলা 3 চাকার ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যেতে হতো কেবল। তা সে কাজ বেশ মজার, সে বয়সে ভালোই লাগতো আমার। আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল ওই রকম ময়লা টানা বড় ঘোড়ার গাড়িটা কবে চালিয়ে নিয়ে যেতে পারবো, সেই ছিল আমার সুখ স্বপ্ন। তবে সে স্বপ্ন আমার সফল হলো না। বাগড়া দিলেন বাবা। তার বন্ধু তাকে বলেছিলেন যে কোনো রকমে আপনার ছেলেকে অন্তত প্রাইমারিটা পাশ করিয়ে আনুন, ওকে আমি ধাঙ্গড়ে সর্দার করে দেবো। এখন আঙুলের টিপসই দিয়ে টাকা নেয়ও, একেবারে মুখ্যু। কাগজপত্রে নাম সই করতে পারলে পর আর ধাঙ্গড়দের রেজিস্ট্রারি বইয়ের হিসেব রাখতে পারলেই হয়ে যাবে কাজটা। তারপর তাই বাবা আমায় কাজ থেকে ছাড়িয়ে এনে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন তখন। তা শুনি তো আপনার পথোদ্দশার কাহিনী, কৌতূহল হয় আমার। পাঁঠার দশা কি বললেন? হ্যাঁ, তা পাঁঠার দশাই বটে মশাই। একদিন কামাই করলেই না পাঠশালার সাঙ্গাতরা এসে পণ্ডিত মশাই পাঠিয়ে দিতেন তাদের। আমাকে চ্যাংদোলা দোল করে ঝুলিয়ে নিয়ে যেত স্কুলে, চ্যাংদোলায় দুলিয়ে। চ্যাংদোলা? চ্যাংদোলা কীরকম জানেন? 4টে ছেলে আমায় চিৎ করে ফেলে না 4 হাত পা ধরে আমায় ঝোলাতে ঝোলাতে নিয়ে যেত। মানা করলেও শুনতো না, হাত পা ছুড়লেও নয়। এমনকি আমি হেঁটে যেতে চাইলেও তারা রাজি হতো না। অমনি করে নিয়ে যেতে ভারী মজা লাগতো কিনা তাদের। আর আপনারও তো বেশ মজা লাগবার কথাই, অমনি ঝুলতে ঝুলতে দুলতে দুলতে স্কুলে যাওয়া। যাচ্ছে তাই বলতে গিয়ে তার মুখখানাও যাচ্ছে তাই রকম হয়ে ওঠে। ওই পাঁঠার দশা ভালো লাগে কারো? পাঁঠাদেরও লাগে না। দাদাকে অমনি করে নিয়ে গেলে আমার কিন্তু মজা লাগতো খুব। এতদিন বাদেও গোবরা বেশ উৎসাহ বোধ করে। অমনি করেই তো আমরা পাঁঠাদের মাঠের থেকে ধরে নিয়ে আসতাম গোয়ালে। যেসব পাঁঠা চড়তে গিয়ে সন্ধ্যের আগেই নিজের থেকে বাড়ি ফিরত না, মাঠে গিয়ে আমরা 2 ভাই না তাকে পাকড়ে অমনি করে 4 পা ধরে ঝোলাতে ঝোলাতে নিয়ে আসতাম বাড়িতে। কি চ্যাঁ ভাই করতো তারা, কিন্তু তাদের কথা শুনছে কে? গোবরার উল্লাস ধরে না। দাদা অমনি চ্যাঁ ভ্যাঁ করতে করতে স্কুলে যেত, বুঝলেন। তারপর 7 দিন আর স্কুল কামাই করতো না দাদা। স্কুলে পড়াশোনা হতো কেমন আমি জানতে চাই? সে আর বলবার নয়, যদ্দূর হবার নয়। মাস্টার পণ্ডিতরা বেশ যত্ন নিয়ে পড়াতেন তো, প্রাণপণে যত্ন। একদূর যে এক মুখে বলা যায় না। একজন পণ্ডিত যা পড়াতেন ভাবতেই এখন আমার হাসি পায়। না পড়ে টড়েও খালি খবর কাগজ পড়েই কিছু তো জ্ঞানগম্যি হয়েছে এখন আমার। হাসির কথাটা জানতে চাই আমি। পড়াবার সময় তিনি সংস্কৃত বাংলা ইংরেজি কিচ্ছু বাদ দিতেন না। একদিন কথায় কথায় একটা কথা বললেন, দাদুরি। আমরা বললাম, মানে কি স্যার দাদুরির? বুঝতে পারলাম না তো। উনি বললেন, সংস্কৃত যে বুঝবি কি করে, দাদুরি মানে হচ্ছে ভ্যাক। আমি ভেবেছিলাম দাদুর কোনো ব্যাপার ট্যাপার হবে হয়তো, যেমন আদুরি আদুরি আওয়াজ, তাতে দিদিমা হওয়াও বিচিত্র না। কিন্তু তা নয়, একেবারে ভ্যাক। একটা ছেলে তাই শুনে খ্যাঁক করে উঠেছে, ভ্যাক কি পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই জবাব দিলেন, ভেক। কিসের ভেক? আমি জানতে চাইলাম, যে ভেক না হলে ভিক্ষা মেলে না সেই ভেক নাকি? পণ্ডিত বললেন, না রে, ব্যাং। ব্যাং বুঝিস না? আমরা ঘাড় নাড়ি আবার। পণ্ডিত আবার নাচার। আরে ব্যাং মানে হলো গিয়ে ফ্রুগ, ফুরুগ। আমরাও তখন কাহিল। সুধাই, ফুরুগ কি আবার?
ফুরুক বলে তো বাপের কালে শুনিনি কখনো। পণ্ডিত মশাই খেপে গেলেন। শুনবি কি করে? ইংরেজি কথা যে, শুনবি কি করে? আরও উঁচু ক্লাসে ওঠ, তখন শুনবি। ফ্রগ বুঝেছি, আমি বললাম। উনি ফ্রগ বলতে চেয়েছিলেন। ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ। ভারী মজার পণ্ডিত যে, আমায় তা মানতে হয়। উনি মাঝে মাঝে আমার বাবার কাছে আসতেন, বাবাকে আমার পড়াশুনোর খবর জানাতে। বাবা ওর জিম্মাতেই আমাকে ভর্তি করে দিয়েছিলেন কি না। উনি এলে বাবা বলতেন, প্রণাম হয় দাদা ঠাকুর। শুনে কোথায় উনি খুশি হবেন না ওর চোখ কপালে উঠে যেত। ভুঁড়ু কুচকে বলতেন, প্রণাম? প্রণামের ফলাটা ফেললি কোথায়? প্রণাম হবে যে, সেখানে পড়াশুনো কদ্দূর এগিয়েছিল আপনার? ওই ঘোড়ার পাতা অবধি। ওয়ান মর্ন আই মেট এ লেম ম্যান। ব্যাস, ঘোড়া দেখলাম কি আমি খোড়া হলাম। ঘোড় দৌড় আর আমার বিদ্যের দৌড় সমান। তাহলে আর আপনার পাশ করা হয়নি শেষ পর্যন্ত? না, ধাঙ্গর সর্দারের কাজ বড়াতে থাকলে তো আমার। তবে ওই পাঁঠার দশাতেই তলে তলে আমি কাঠের ব্যবসায় ভিড়ে গেছিলাম। যার কর্ম তারে সাজে। আমার মতন আকাঠের ধাতেই কাঠই পোষায় বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শেষ পর্যন্ত ওই কাঠই আমায় পুষতে লাগলো। স্কুলে থাকতে কি করে এলেন এই কাঠের কারবারে? আমাদের এক মাস্টারমশাই ছিলেন, তিনি মাস্টারের সঙ্গে কাঠের কন্ট্রাক্টারই করতেন, আর ছাত্রদের সবার জমি জমার খবরাখবর নিতেন। একদিন আমাকে শুধাতে আমি বললাম, আমাদের জমি জমা বলে কিছু নেই, যাও বা আছে সব জঙ্গলে ভর্তি। শুনে তিনি ভারী উৎসাহিত, বললেন, দেখিও তো আমায় তোমাদের জঙ্গলটা। একদিন স্কুলের ছুটির পর দেখাতে নিয়ে গেলাম। দেখেই না উনি বললেন, খুব ভালো জঙ্গল তো, ভালো কাঠ আছে তোমাদের জঙ্গলে, দামি দামি কাঠের গাছ দেখছি সব। তোমার বাবাকে বলে কই এই জঙ্গলটা আমার ইজারা পাইয়ে দাও না। তোমার বাবাকে তো ইজারার টাকা দেবই, তাছাড়া তোমাকে লাভের একটা বখরা আমি দেব। বাবাকে বলে দিলাম জমিটা তাকে পাইয়ে। উনি সেই জঙ্গলের গাছ কেটে চালান দিতে লাগলেন শহরে, আর আমি রোজ স্কুলে যাওয়ার নাম করে পড়া কামাই করে জঙ্গলে গিয়ে গাছ কাটার তদারকি করতে লাগলাম। বেশ মোটা টাকা পেয়েছিলাম প্রথম বছরেই, 1000 কয়েক তো হবে। তারপর আমি স্কুল ছেড়ে দিয়ে ওই টাকা দিয়ে নিজেই ছোটোখাটো জঙ্গলের ইজারা নিতে লাগলাম। আরও মোটা লাভ হলো। তারপর আরও ভারী ভারী জঙ্গল। এই করে করে ক্রমে ক্রমে ফলাও হয়ে উঠল আমার কারবার। লেখাপড়া আর হলো না জন্মে। ভগবানের মার মশাই, যার বড়াতে যেটা হবার তা হবেই, কেউ রুখতে পারবে না। নির্ঘাত সায় দিল গোবরা। তা হয়ে ভালোই হয়েছে একরকম। ভগবানের মার বটে, কিন্তু ভগবান নেহাত চামার নন দেখছি। সায় দিই আমিও। তবে সেই সঙ্গে লেখাপড়াটা শিখলেও কিছু মন্দ ছিল না। কি হতো তাহলে? ফোঁস করে ওঠেন দাদা, আপনার দশাই হতো তো, ধারে কাটতে হতো আমায়। এমন টাকার বোঝায় কাহিল হতে হতো না। টাকা বলে টাকা, দাদার কত টাকা জানেন? হিসেব করে থই পাওয়া যায় না। 10টা ব্যাংকে থই থই করছে টাকা। আর লেখাপড়া শিখলে হতো কি না, আজ ধাঙ্গরের সর্দার হয়ে কাল কাটাতে হতো দাদাকে, আর আমি হতাম দাদার আন্ডারে এক ধাঙ্গর। মুখ গোমরা করে গোবর্ধন জানায়। বাণিজ্যে বসতে লক্ষ্মী, হর্ষবর্ধন বাতলান। কথায় বলে না, আমি এই সঙ্গে বলি আরও, ধাঙ্গরে চ সরস্বতী। কি বললেন কথাটা? খট করে লাগে আমায়। কথাটায় খটকা লাগে কেমন? মানে বাণিজ্যে বসতে লক্ষ্মী, ধাঙ্গরে চ সরস্বতী। শিক্ষিত লোকের কাজটা কি আর বলুন? ওই ধাঙ্গরের কাজই তো। লোকের মনের ময়লা দূর করা, অজ্ঞানের অন্ধকার, অশিক্ষার আবর্জনা, এইসব সাফ করাই তো। আর এসব তো ধাঙ্গরেরই কাজ। তবে হ্যাঁ, উচ্চস্তরের ধাঙ্গর বলতে হবে, মানতে হয় কথাটা। মনে মনে মেনে নিয়েও মুখ ফুটে আমি বলি, এখন তো আপনার আর ধাঙ্গর আবার ভয় নেই, সে ফাড়া তো কেটে গেছে। এখন আর বিদ্যার্জনে বাধা কি বলুন?
তারপর স্বয়ং মা সরস্বতী যখন দয়া করে বর্ষীয়সী রূপে দেখা দিয়েছেন, কেবল দেখা দেওয়াই নয়, নিজেও দেখেছেন বেশ নজর দিয়ে খুঁটিয়ে, আমি লক্ষ্য করলাম। গোবরা যোগ করে, তাই নাকি? দাদার ওপর নেক নজর পড়েছে ওর। নেক নজর মানে গলার ওপর কোপ মারবার মতলব নয় তো? কি করে বলবো? বড়শি ওসি বললেন না আপনি? আগে বড়শি দিয়ে দাদাকে বেশ করে গা থুকতো, তারপর নয় ওসি দিয়ে কাটবার পালা। তবে গাঁথবে ঠিক নির্ঘাত। গোবরা নড়ে চড়ে বসল। বলিস নে গোবরা, বলিস নে, আমার বুক কাঁপছে। ভয় কি দাদা? এবারও পাঁঠার দশাতেই তোমায় দোলায় করে নিয়ে যাবে, ভয় খেও না। আমি চোখ তুলে তাকাই গোবরার দিকে, জিজ্ঞাসু চোখ। হর্ষবর্ধন বিজ্ঞের মতো ঘাড় নাড়ে। আমার আর নতুন করে পাঁঠার দশায় গিয়ে কাজ নেই ভাই। তোর বৌদি নিজের পাঁঠা মনে করে আমার ল্যাজের আর একটুখানিও আস্ত রাখেননি, বাকি রাখেননি একটুও। হদ্দ মুদ্দ কেটেছেন, কাটছেন এখনো। বাবা!